সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলতে চাই। সত্যিকার অর্থে যে সমগ্র বিশ্বব্যাপী ব্রেস্ট ক্যান্সারের রোগীদের সংখ্যা বাড়ছে, ঝুঁকিতে লোকের সংখ্যা বাড়ছে এবং আমরা ধরে নিয়েছি যে প্রতি 8 জনে 1 জন এই ঝুঁকিতে রয়েছেন। কিন্তু ব্রেস্ট ক্যান্সার হচ্ছে যদি সেটিকে খুব দ্রুত শনাক্ত করা যায়, আর্লি ডিটেকশন করা যায়, তাহলে প্রতিরোধযোগ্য একটি ক্যান্সার এবং সেটি সম্ভব এবং তার জন্য প্রয়োজন সচেতনতা এবং সতর্কতা। এবং সেই প্রসঙ্গটি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই এবং সে বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার এস.কে. ফরিদ আহমেদ, অনকোপ্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ ব্রেস্ট সার্জন, হেড অফ ব্রেস্ট সেন্টার, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এবং এক্স কনসালটেন্ট ইউকে এনএচএস ট্রাস্ট। ডাক্তার এস.কে. ফরিদ, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আজকে আপনাদের সাথে এখানে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমাকে সংযুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ। জি, আমরা আসলে যে কথাটি বলতে চেয়েছি বা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে সত্যিকার অর্থে যে নানান অন্য ভিন্ন রকমের ক্যান্সারের মধ্যে ব্রেস্ট ক্যান্সার আক্রান্তের সংখ্যাও বেশি, যেটি বলেছেন যে প্রতি 8 জনে 1 জন ঝুঁকিতে রয়েছে, সে সংখ্যাটি বিশাল এবং একই সঙ্গে সেটিকে যদি খুব দ্রুত শনাক্ত করা যায় বা আর্লি এটাকে রিকগনাইজ করা যায় তাহলে কিন্তু এটি প্রতিরোধ করা সম্ভব এবং অন্যান্য ক্যান্সার থেকে এর প্রগনোসিস অনেকখানি ভালো হতে পারে। তো সেই প্রতিরোধযোগ্য ক্যান্সারটিকে মাঝে মাঝে আমাদের সীমার বাইরে চলে যায়, যখন পেশেন্ট দেরি করে আসে, যখন এমন একটি পর্যায়ে চলে আসে যে সেটিকে আর স্বাভাবিক রাখা বা সীমার মধ্যে রাখা সম্ভব নয়। তো সেই জায়গাটি থেকে আমি আপনাকে আসলে জানতে চাই যে এই ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক বা ডিটেকশন বা লক্ষণগুলো আমরা কি ধরব, যাতে আসলে আমরা একজন পেশেন্ট বা একজন রোগী বুঝতে পারেন যে তার এই মুহূর্তে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। ইটস ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু প্রথমে আমাদের বুঝতে হবে আমরা যদি লক্ষণের জন্য ওয়েট করতে থাকি দেন ইটস প্রবাবলি বিট লেট। তো এটুকু আমাদের বুঝতে হবে যে আমরা যদি আর্লি ডিটেকশন বা শুরুতেই ধরতে পারি সেটার কিছু ওয়েজ রয়েছে। প্রথমত হচ্ছে যে আমি যদি একটা ক্যান্সার হাতে কোনো একটা চাকা পেয়ে যাই, এটা তো অলরেডি প্রমাণিত যে হয়ে গেছে এবং এটা যথেষ্ট মোটামুটি অ্যাডভান্স স্টেজে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি হাতে না পাওয়ার আগে ম্যামোগ্রাফিক স্ক্রিনিংয়ের মাধ্যমে, যেটাকে আমরা বলি ব্রেস্টের এক্সরে, এটাকে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি, যেটাকে আমরা ইংল্যান্ডে অলমোস্ট অর্ধেক পেশেন্টই ম্যামোগ্রাফিক স্ক্রিনিং, যেটা ন্যাশনাল স্ক্রিনিং প্রজেক্টের আওতায়, এটা করতে পারে আমরা 30% মৃত্যু ঝুঁকি কমিয়ে ফেলেছি গত 30 বছরে, যেটা বাংলাদেশেও সম্ভব এবং যেটা ওয়ার্ল্ডের 26টা দেশেও কম বেশি এই প্রজেক্টগুলো চালু আছে। এর মাধ্যমে ক্যান্সারটা হাতে পাওয়ার আগেই বা কোনো ধরনের লক্ষণ বোঝার আগেই আমরা রোগটা নির্ণয় করতে পারছি এবং সেখানে অলমোস্ট 100 জন 98 জন সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা ওই স্টেজে এটাকে নির্ণয় করতে পারি। তবে অসচেতনতার জন্য অথবা লাজ লজ্জার জন্য অথবা আমাদের যে আধুনিক যে চিকিৎসা পদ্ধতি, যেটা ম্যামোগ্রাফিক স্ক্রিনিংয়ের অভাব, এই সমস্ত নানা কারণে যদি কেউ ব্রেস্ট ক্যান্সার হয়ে যায় এবং হাতে কোনো চাকা পেল, যে চাকাটা একটা হয়তো শক্ত চাকা যেটা স্কিনের সাথে অ্যাটাচ থাকতে পারে, নাও থাকতে পারে, এবং ইউজুয়ালি এটা পেইনলেস, মানে ব্যথামুক্ত। তা আমাদের কিন্তু একটা কনসেপশন রয়েছে যে ব্রেস্টের পেইন মনে হচ্ছে ক্যান্সার টাইপের, সবাই দৌড়ে আসে, কিন্তু যেই চাকাটা ব্যথাবিহীন ওটা বলে যেহেতু কোনো ঝামেলা হচ্ছে না রেখে দিচ্ছে, তো ওটাই ঝামেলা, ওটাই সবচেয়ে বড় ঝামেলা। সো এটা যদি হয় নিপলটা ভিতরে ঢুকে গেছে বা চামড়াটা কুচকে গেছে, ভারী হয়ে গেছে ব্রেস্টটা, বা কমলা লেবুর স্কিনের মতো স্কিনটা হয়ে গেছে, অথবা বগলে কোনো চাকা হয়েছে যেটা আগে ছিল না, এই সমস্ত জিনিসগুলো, অথবা নিপল দিয়ে পানি পড়ছে নিজেই, যারা পোস্ট মেনোপজ, অলি মেনোপজ, অথবা ইয়াং মেয়েদের ক্ষেত্রে এটা হতে পারে যে এটা একটা ব্রেস্ট ক্যান্সারের সাইন। আর যদি অ্যাডভান্স স্টেজে আসে তাহলে তো ব্রেস্টের পেইন হতে পারে, বগলও ব্যথা হতে পারে, হাড্ডি গুড্ডিতে ছড়িয়ে গেলে সেখানেও ব্যথা হতে পারে, আর শেষ পর্যায়ে যদি আসে লিভারেও যদি ক্যান্সার ছড়িয়ে যায়, হয়তো জন্ডিস একদম সারা শরীর ইয়েলো হয়ে আসবে। তো আমরা তো ওই ধরনের লক্ষণের জন্য ওয়েট করতে চাচ্ছি না। আমরা যেটা চাচ্ছি ক্যান্সারটা প্রারম্ভেই একেবারেই প্রাথমিক পর্যায়ে যদি আমরা এটাকে নির্ণয় করতে পারি, ছোটোখাটো চিকিৎসা মাধ্যমে আমরা সম্পূর্ণ সুস্থ করে ফেলতে পারি। ওই লক্ষ্যে আমাদের কাজ করা উচিত। মানে এই জায়গাটিতে আসলে আমাদের মানে খুব গুরুত্ব দেওয়া উচিত যে আর্লি ডিটেকশন। এবং এই ক্ষেত্রে আপনি একটি কথা বলেছেন যে ম্যামোগ্রাফির কথা বলেছেন, তো এই নিয়ে আসলে কিছু ভুল ধারণা রয়েছে যে ম্যামোগ্রাফি বোধহয় হাই রেজুলেশন কোনো এক্সরে দিয়ে
বা দিয়ে করা হয়, এক্ষেত্রে সবার জন্য নিরাপদ না হতে পারে। আসলে ম্যামোগ্রাফি কোন বয়সের পর থেকে আসলে স্ক্রিনিংটি শুরু করা দরকার এবং এতে কতখানি আসলে রেডিয়েশনের চান্স থাকে বা ক্ষতি হওয়ার চান্স থাকে? ধন্যবাদ। প্রাত্যহিকভাবে আমি এই ধরনের মিস ইনফরমেশনগুলোর সম্মুখীন হচ্ছি আমাদের দেশে। 10টা ম্যামোগ্রাম করলে, যেটা মানে বছর একটা করে করা উচিত, সেটাই যে টোটাল রেডিয়েশনটা বডিতে যাবে, একটা চেস্ট এক্সরে করলে একই অ্যামাউন্ট রেডিয়েশন যাচ্ছে। অথচ আমরা মুড়ির মতো চেস্ট এক্সরে করছি, কোনো প্রবলেম নাই। কিন্তু ম্যামোগ্রাম করতে গেলে আমাদের ডাক্তার ভাই বোনেরা সহ সাধারণ মানুষের একটা আতঙ্ক, জুজুর ভয় একটা আছে, অজানা আতঙ্ক, এটা সম্পূর্ণ ভুল। এছাড়া কোশ্চেন হয়েছে কখন। আমরা যদি পাঠ্যপুস্তকের মতো মুখস্থ বিদ্যায় বলে যাই যে 40 বছর থেকে ম্যামোগ্রাম করা উচিত, কিন্তু এটা তো ইউরোপ আমেরিকার জন্য বা ওইসব দেশের জন্য প্রযোজ্য কেনই অর্থে যে ওরা দেরিতে বিয়ে করে, ওদের বাচ্চা কাচ্চা অনেক দেরিতে নিচ্ছে। ব্রেস্টের যে ডেন্সিটি বা ঘন ভাবটা, যে ব্রেস্টের ভারী ভাবটা, সেটা তাদের ক্ষেত্রে বেশি থাকে বলে ম্যামোগ্রামের ছবিটা ভালো আসছে না। এই জন্য একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে ওইসব দেশে ক্যান্সারটা ডিটেক্ট হচ্ছে অ্যারাউন্ড 40 অ্যাবাভ অর 45 অনওয়ার্ডস। তো ওদের টার্গেট পপুলেশন যেটা, যাদের ঝুঁকিটা বেশি, তাদেরকে ওরা স্ক্রিনিং করাচ্ছে পপুলেশন বেস সবাইকে। তার মানে ফিমেল অ্যান্ড 40 অর আপ টু 47, এক এক দেশে এক এক রকম এজ রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েরা 40-র মধ্যে অনেকে নানি হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা তো হচ্ছেই, ব্রেস্ট ফিডিং করছে। সো ব্রেস্টের সেই যে ডিফারেন্সটা, যেটা ম্যামোগ্রামে খুব ইজিলি কোনো লিজন, কোনো চাকা বা নন পালপেবল, যেটা হাতে পাওয়া যাচ্ছে না, সেটা কিন্তু ম্যামোগ্রামে ইজিলি ডিটেক্ট করা যায়। এবং আমাদের যে ন্যাশনাল কোনো ডাটা নেই, কিন্তু আমি আমার ব্রেস্ট ইউনিটে 6 বছরের যে ডাটা পেয়েছি, তাতে দেখা গেছে যে 35 থেকে 45, 55 এই গ্রুপটার মধ্যে বিরাট একটা পার্সেন্টেজ ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। তাহলে আমাদের টার্গেট অডিয়েন্স, যাদেরকে আমরা ম্যামোগ্রাম রিকোয়েস্ট করব, এটা অবশ্যই হতে হবে 35 থেকে অনওয়ার্ডস। এবং আমরা যদি বাৎসরিকভাবে একটা ম্যামোগ্রাম নাও করতে পারি, সেটা যদি 2 বছর অন্তর অন্তরও করতে পারি, সেটাও কিন্তু আমাদের ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক রোগ নির্ণয়ের জন্য বিশাল একটা ভূমিকা রাখবে। আর এই ব্যাপারে কোনো সন্দেহ রাখার অবকাশ নেই, আলট্রাসাউন্ড কোনোভাবেই ম্যামোগ্রামের চেয়ে সুপিরিয়র কোনো ইনভেস্টিগেশন মডেলটি নয়। এটা অবশ্যই আমাদের ক্লিনিশিয়ান ভাই বোনদের মনে রাখতে হবে যে 35 বছর এবং ঊর্ধ্বের কারো যদি ব্রেস্টের কোনো সমস্যা, ব্যথা হোক, চাকা হোক, পানি পড়ুক, যে কোনো সমস্যার জন্য আপনি যে কোনো স্পেশালিটির ডক্টর হন না কেন, অবশ্যই দয়া করে একটা ম্যামোগ্রাম প্রথমে দিবেন। সেকেন্ড পরীক্ষা হচ্ছে আলট্রাসাউন্ড, এবং যদি হাতে ম্যামোগ্রামে ওর আলট্রাসাউন্ডে কিছু খুঁজে পান, তাহলে অবশ্যই কোর বায়োপসি, অবশ্যই এফএনসি না, কোর বায়োপসির জন্য রিকোয়েস্ট করবেন। যে আমি তথ্যগুলো আমি বুঝতে পারছি যে সেই তথ্যগুলো আপনি সবার উদ্দেশ্যে বলেছেন যারা আসলে এই সেক্টরে কাজ করছে বা এর বাইরেও করছে। ঠিক আলটিটেশন কিছু ভুল ধারণা অথবা কিছু মিথের শিকার হচ্ছে আমরা এই ক্ষেত্রে। খুবই চমৎকার বলেছেন। আমি এই প্রসঙ্গটা আসবো এফএনসির এবং বায়োপসির বিষয়টিতে। তার আগে আসতে চাই যে আসলে শুধু ব্রেস্ট ক্যান্সার ছাড়াও, যেহেতু আপনি ব্রেস্ট নিয়ে কাজ করছেন, এটি বড় একটা সেন্টার হিসেবে কাজ করছেন, আর কি ধরনের মানে রোগ নিয়ে মানুষ সাধারণত আসে, ব্রেস্টের সমস্যা নিয়ে আসে আপনাদের কাছে? আমি ইংল্যান্ডে 26 বছর এনএইচএস কাজে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি, অলমোস্ট আইডেন্টিক্যাল কেসগুলো বাংলাদেশেও আসছে। যে ওখানে যেরকম 60% জিপি রেফারেল ব্রেস্ট পেন নিয়ে আসে, আমার এখানকার চেম্বারে দেখতে পাচ্ছি যে অলমোস্ট হাফেরও কিছু বেশি ব্রেস্টের ব্যথা নিয়ে আসছে। এবং এদের মনে প্রত্যেকের একটা আতঙ্ক, আমার ক্যান্সার হয়েছে নাকি। একটু আগে আমি যেটা বলেছি, তো ব্রেস্ট পেনের ব্যাপারটা প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ন্যাচারাল ফিজিওলজিক্যাল চেঞ্জের একটা পার্ট, শরীরের স্বাভাবিক পরিবর্তনের একটা অংশ। এর সাথে ক্যান্সারের সম্পর্ক আসলে নাই বললেই চলে। এবং মূলত এটা হরমোনের সাথে লাইফস্টাইল, স্ট্রেস, অ্যাংজাইটি, অনেক কিছু ফ্যাক্টরও রয়েছে। এবং অনেকের আবার মাসিকের ঠিক আগে আগে যে ব্যথাটা হয় এবং মাসিকের পরে মিলিয়ে যায়, এটা কিন্তু একদম স্বাভাবিক একটা জিনিস। এবং এটার জন্য একগাদা অ্যান্টিবায়োটিক বা ইভিনিং প্রিমরোজল ক্যাপসুল, ক্যাবারগুলিন অথবা নানা রকম ডায়নামেট, এই ধরনের ওষুধগুলো আসলে ওরকম তেমন কোনো প্রয়োজন নাই। ইনফ্যাক্ট ইভিনিং প্রিমরোজল ক্যাপসুল তো পাঠ্যপুস্তকে চলে আসছে, এর কোনো ভ্যালু নাই, কোনো রোল নাই, কিন্তু যেটা আমরা মুড়ির মতো দিয়ে যাচ্ছি। তো সেই কথাটি তো বললেন। স্ক্রিনিংয়ের জায়গায় আমি একটি কথা বলেছেন যে এখন একটু যে এজের ব্যাপারটি, যে ইয়াং যারা রয়েছেন তারাও কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। তো সেই ইয়াং পপুলেশনকে আসলে কীভাবে স্ক্রিনিংয়ে আওতা আনা যায়, এক। আর 2 নম্বর হচ্ছে যে ফ্যামিলিয়াল কোনো আসলে কোনো প্রিডিসপোজিশন রয়েছে কিনা, বা যেমন হয়তো নানির ছিল বা মার ছিল, সেখান থেকে তার সন্তানের হওয়ার বা এই ধরনের জেনেটিক কোনো লিঙ্ক রয়েছে কিনা এই ক্ষেত্রে? ধন্যবাদ। অবশ্যই রয়েছে। ইনফ্যাক্ট টোটাল ব্রেস্ট ক্যান্সারের
5 to 10% ম্যাক্সিমাম, যেটা ফ্যামিলি জেনেটিক মিউটেশন রিলেটেড ব্রেস্ট ক্যান্সার। যেরকম আমরা কীভাবে বুঝবো যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বা এদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার হিস্ট্রি রয়েছে, বা ফ্যামিলিতে যদি মেল ব্রেস্ট ক্যান্সার থেকে অবশ্যই খুব হাই রিস্ক রয়েছে। অনেকগুলো ব্রেস্ট ক্যান্সার হিস্ট্রি রয়েছে, ব্রেস্ট ক্যান্সারের সাথে ওভারিন ক্যান্সার হিস্ট্রি রয়েছে ফ্যামিলিতে, অথবা ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে নানা রকম ব্রেস্ট ক্যান্সার ফ্যামিলিতে রয়েছে। তখন এই হিস্ট্রিটা শোনা মাত্রই আমাদের মনে একটা সন্দেহের উদ্রেক হয় যে তার রক্তে কোনো জেনেটিক মিউটেশনের কোনো সাইন পাওয়া যাবে কি না। ফর এক্সাম্পল ব্রেস্টের ক্ষেত্রে BRCA1, BRCA2 ওর TP53, এছাড়া চেক2, PAP2, নানা রকম অনেকগুলো জেনেটিক মিউটেশন রিস্ক রয়েছে। দিজ আর বেসিকলি পুলিশ অফিসার। আমাদের সোসাইটিতে যেরকম পুলিশ অফিসার ল অ্যান্ড অর্ডার মেনটেন করে, আমাদের বডির কোষের ভিতরে কিন্তু এই পুলিশ অফিসারগুলো কোষের ফাংশনগুলোকে মেনটেন করছে। কোনো কারণে যদি একটু এরা চরিত্র চেঞ্জ হয়ে যায়, যেটাকে আমরা বলি জেনেটিক মিউটেশন, তখন তারা ওই সুষ্ঠু অবস্থাটা মেনটেন করতে পারছে না। তখন কি হচ্ছে, কোষগুলোর মধ্যে একটা অনিয়ন্ত্রিত বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতা হতে পারে। সেটাই কিন্তু ক্যান্সার, যেটা আনকন্ট্রোল গ্রোথ যেটা হচ্ছে। সুতরাং জেনেটিক মিউটেশন, যেটা ফ্যামিলি হিস্ট্রির মাধ্যমে আমরা বুঝতে পারবো এবং পরবর্তীতে একটা সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা ধরতে পারি, সেটা কিন্তু বাংলাদেশে আমি বেশ কিছু পেশেন্ট পেয়েছি। এছাড়া আমাদের ওয়েস্টার্নাইজেশন, যেটা আধুনিক লাইফস্টাইল, মুড়ি মুরকির মতো জন্ম নিয়ন্ত্রণের বড়ি বিতরণ, এক্সারসাইজ না করা, অনেকে স্মোকিং করছে, হায়ার সোসাইটিতে অ্যালকোহল পান করছে। তার চেয়ে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বাংলাদেশে এসে আমি যেটা দেখলাম, খাবারের ভেজাল। হেন কোনো খাবার নাই যেটার মধ্যে নানা রকম কেমিক্যাল মিশ্রণ নেই, এবং এই কেমিক্যালগুলোর মধ্যে কোনটুকু যে কার্সিনোজেন এবং ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ইনফ্যাক্ট এটি নিয়ে বিশদ গবেষণার প্রয়োজন রয়েছে। আমাদের মেডিকেল সোসাইটি, আমাদের যারা প্রফেশনাল, যারা রিসার্চের ব্যাপারে ইন্টারেস্টেড, এটা নিয়ে আমরা কিছু কাজকর্ম করার চিন্তাভাবনা করছি। এটা নিয়ে বিশদ গবেষণার প্রয়োজন রয়েছে, এবং এগুলো থেকে এখনই আমাদের সতর্কতার প্রয়োজন। আমি দেখতে পেয়েছি আমার ব্রেস্ট সেন্টারে একটা ভালো পার্সেন্টেজ ইয়াং এজ ব্রেস্ট ক্যান্সার, স্টার্টিং ফ্রম এজ 18 থেকে শুরু করে এই 30-এর নিচে একটা ভালো পার্সেন্টেজ হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। এদেরকে আসলে স্ক্রিনিংয়ের আওতায় আনা আসলে খুব ডিফিকাল্ট, কারণ আমরা টার্গেট অডিয়েন্স যেটা মেইন, যেটা তাদেরকেই পারছি না, আর এদেরকে আনা খুব ডিফিকাল্ট। তবে ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে বা স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকলে তারা আগেই ব্রেস্ট সেন্টারে শরণাপন্ন হওয়া উচিত, এবং সেখানে কিছু চেক আপ, যেমন ওদের তো ম্যামোগ্রাম করা যাবে না, মেবি যাদের যদি জেনেটিক টেস্ট করা সম্ভব হয় করা হলো, না হলে একটা MRI ব্রেস্ট যদি অল্টারনেট ইয়ারে করা হয়, দ্যাট ইজ অ্যানাদার ওয়ে, যেটার মাধ্যমে ইয়াং পেশেন্টদের ব্রেস্টটাকে ভালো মতো বোঝা যাবে যদি কোনো ক্যান্সার ডেভেলপ করলো কি না। এছাড়া লাইফস্টাইল মডিফিকেশন কোয়াইট ইম্পর্ট্যান্ট। বাচ্চা কাচ্চা 32-র আগে নেওয়া উচিত, ব্রেস্ট ফিডিং করা উচিত, স্মোকিং, অ্যালকোহলিক থেকে দূরে থাকা উচিত, অবশ্যই প্রচুর পরিমাণ এক্সারসাইজ অ্যান্ড গুড লাইফস্টাইল মেনটেন করা উচিত। এগুলোর মাধ্যমে কিছুটা হলেও কিন্তু আমরা একেবারে বন্ধ করতে না পারলেও রিস্কটা একটু হলেও মডিফাই করা যায়। মানে এই জায়গাটি আসলে খুব গুরুত্বপূর্ণ, যে একটি সুস্থ জীবনযাপন পদ্ধতি, এটি প্রত্যেকটি রোগের জন্যই, মানে আমরা যতগুলো ডিজিজ নিয়ে কথা বলি প্রত্যেকের সাথেই কিন্তু সম্পৃক্ত লাইফস্টাইল মডিফিকেশন অ্যাজ ওয়েল এজ যেটা ব্রেস্ট ক্যান্সার যেটি নিয়ে বললেন, এবং আর্লি ডিটেকশন। এবং আমি আরেকটি বলছি যে ইয়াং যে পপুলেশন যারা ফিমেল রয়েছে, তাদের মধ্যে আরেকটি প্রবণতা রয়েছে যে অনেক সময় দেখা যাচ্ছে ব্রেস্টের কোনো লাম্প তারা দেখতে পায়, অনেক সময় সেটা ক্যান্সারাস না, মোস্ট লাইকলি একটা ফাইব্রোঅ্যাডিনোমা বা এই ধরনের বিনাইন একটা টিউমার প্রবণতা অনেক বেশি, এবং এতে অনেক সময় তারা ভয় পেয়ে যায়। এই ধরনের ক্ষেত্রে আসলে কি করণীয় রয়েছে? ইন্টারেস্টিং কোশ্চেন। একই এক্সপিরিয়েন্স বিদেশে দেশে হচ্ছে, যে ওরা কি করছে, ভুলভাবে এক্সামিন করছে। লাইক আমি এখানে পয়েন্ট করে দেখাচ্ছি আমার ফেসে, অনেকে এইভাবে ব্রেস্টটাকে প্রেস করছে, অথবা অনেকে এইভাবে ব্রেস্টটাকে ধরছে। কি হচ্ছে, নর্মাল ব্রেস্ট টিস্যুটাকেই চাকা মনে হবে, তখন তারা দৌড়ে আমাদের এখানে চলে আসছে। কিন্তু নিয়ম হচ্ছে অ্যাটলিস্ট মাসে একবার শাওয়ার করার সময় তখন বডি ওয়েট থাকে, এই ফ্ল্যাট হ্যান্ডটা, এই জায়গাটা দিয়ে যদি আমরা আমরা যে আমাদের গালটাকে ফিল করি, একইভাবে কিন্তু আমাদের চেস্টটাকে ফিল করতে পারি। এবং যদি সেখানে কোনো এস্টিমেট্রি বা কোনো চাকা বা এরকম কিছু ফিল করে বা কোনো পরিবর্তন, তখন তার অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। জি, সেটাই। এবং সেটির যদি একটা লাম্প পাওয়া যায়, একটা ব্রেস্ট লাম্প পাওয়া যায়, তার পরবর্তী আসলে পরীক্ষা পদ্ধতি বা চিকিৎসা পদ্ধতি কি হিসেবে যান? বেশিরভাগ ক্ষেত্রে আমি বলে নিই অফ দ্য রেকর্ড যে বেশিরভাগ ক্ষেত্রে একটি FNEC করিয়ে তারপরে ওনাদের কাছে নিয়ে আসে। সেই FNECর আসলে গুরুত্ব কতখানি এখানে? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। FNEC বা চিকন সুই দিয়ে পরীক্ষা করা, ব্রেস্টের চাকা হতেই পারে। সত্যি সত্যি যদি চাকা হয়ে থাকে, যে একটা হার্ড একটা লাম্বা এরকম কিছু একটা রয়েছে, তো পেশেন্টের বয়স ভেদে আমরা এটার ইনভেস্টিগেশন শুরু করা উচিত। অবশ্যই FNEC আগে করা উচিত না বা করাই উচিত না।
আমাদের পেশেন্টের বয়স যদি 35-এর নিচে হয় তাহলে একটা আল্ট্রাসাউন্ড স্ক্যান, এবং সেখানে যদি হাতে অথবা আল্ট্রাসাউন্ডে কোনো পরিবর্তন দেখা যায় তাহলে অবশ্যই কোর বায়োপসি করা উচিত। তবে 25-এর নিচে যদি আল্ট্রাসাউন্ড এবং হাতে চাকাটা স্মুথ লাম্প, যেটা খারাপ কিছু মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে আল্ট্রাসাউন্ডে যেটা ফাইব্রয়েডেনোমা, যেটা ইয়াং মেয়েদের খুব কমনলি হয়, তাহলে কিন্তু ব্রিটিশ সোসাইটি অফ রেডিওলজিস্টের গাইডেন্স অনুসারে বায়োপসিটাও করা লাগবে না, সিম্পলি চেক আপ। এবং এটা 3 সেন্টিমিটার বড় হলে মেবি একটা কসমেটিক স্কারের মাধ্যমে সার্জারি করে এটাকে সরিয়ে ফেলতে হয়, আদারওয়াইজ ছোটোগুলিকে রেখে দিতে হয়, ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নাই, এবং এর জন্য কোনো মেডিসিন আসলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তবে যদি 35-এর উপর হয় ম্যামোগ্রাম ফার্স্ট অবশ্যই, এরপরে আল্ট্রাসাউন্ড স্ক্যান, এবং তারপরে কোর বায়োপসি। কোশ্চেন যেটা আসলো এফএনএসি, আমি ডেইলি বেসিসে পাচ্ছি যে পেশেন্ট একটা চাকা নিয়ে আসলো, প্রথমেই এফএনএসি করে একটা ডায়াগনোসিস করে সাথে সাথে আনপ্ল্যান লাম্পেক্টমি, মানে অপরিকল্পিত ওই সার্জারি করে চাকাটা বের করা হলো, দেখা গেলো সেটা ক্যান্সার। পরবর্তীতে তারা বলে দিচ্ছে এখন ব্রেস্টে ফেলে দিতে হবে। এইটা আমি দিনে যদি 2-3টা করে পাই, নিশ্চয়ই এটা আমার ভালো লাগবে না। অবশ্যই এই চেঞ্জটা আনার জন্য আমরা যদি সিস্টেমিক ওয়েতে ইনভেস্টিগেশনগুলো করি, এই ভুল করে পেশেন্টের ক্ষতি করা থেকে আমরা বিরত থাকতে পারবো, আমাদের পেশেন্টগুলো কিন্তু সঠিক চিকিৎসা পেতে পারবে। যত রকমের ক্যান্সার রয়েছে তার মধ্যে ব্রেস্ট ক্যান্সারের সবচেয়ে বেশি প্রতিরোধযোগ্য, মানে একেবারেই যদি গোড়া থেকে আমরা বিষয়টিকে ভাবি, সতর্ক হই, তাহলে এটাকে প্রতিরোধ করা সম্ভব। এবং তারই ধারায় আপনি বলছিলেন যে আসলে এই যে একটা আর্লি ডিটেকশন বা স্ক্রিনিংয়ের যে বিষয়টি বলেছিলেন, সেই স্ক্রিনিংয়ের বিষয়টি আসলে সমগ্র দেশব্যাপী কিভাবে আসলে পরিকল্পনা করা যায়, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে। আমরা শহর কেন্দ্রিক জনগোষ্ঠীর ক্ষেত্রেই চিন্তা করলে দেখতে পাই যে আমরা অনেকটা পিছিয়ে আছি। সেখানে সারা বাংলাদেশের এবং একটি সোশ্যাল ট্যাবু রয়েছে যে আসলে ব্রেস্টের কোনো বিষয় নিয়ে মা বোনরা খুব বেশি কথা বলতে চান না, বা পরিবার থেকেও তাদেরকে খুব বেশি এনকারেজ করা হয় না যে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। ফিমেল ডক্টরের সাথে স্বর্ণাপন্ন হওয়ার জন্য ওনারা অনেকেই খোঁজেন, অনেকে পান না। মানে এই যে সোশ্যাল ট্যাবুগুলো, এটা থেকে কিভাবে আসলে বেরিয়ে আসা যায়? ইনফ্যাক্ট আমি যেটা নোটিস করেছি, এটা গ্র্যাজুয়ালি কিন্তু চেঞ্জ হচ্ছে। লাস্ট 10-15 ইয়ার্স এই চেঞ্জগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রান্তিক পর্যায়ে কিন্তু এই ট্যাবুগুলোর এটা একটু একটু করে কমে আসছে, তবে আরও অনেক বেশি কাজ করা দরকার। এখানে আমাদের মিডিয়ার একটা বিশাল ভূমিকা রয়েছে। সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ের একটা কম্বাইন এফোর্ট আমাদের নেওয়া দরকার রয়েছে, যে তাদেরকে এই তথ্যগুলো পৌঁছে দেওয়া প্রান্তিক পর্যায়ে, যে তারাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থেকে বাইরে না, তাদেরও হতে পারে, শুধু ব্রেস্ট ক্যান্সার না, যে কোনো অসুখ বিসুখই তাদের হতে পারে। এবং লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রার এই যে পরিবর্তনগুলো, যেটা প্রান্তিক পর্যায়ে অনেকটা তাদের ছোঁয়া লেগেছে, সেখান থেকে তারা যদি একটু নিজেদেরকে সতর্ক রাখে, যেরকম আমি একটু আগে বলেছি যে প্রাথমিক 32 বছর আগে বাচ্চা নেওয়া, বুকের দুধ পান করানো, অথবা এক্সারসাইজের ব্যাপারটা খেয়াল রাখা, মুটিয়ে না যাওয়া, জন্ম নিয়ন্ত্রণের বড়ি থেকে দূরে থাকা, এছাড়া স্মোকিং, অ্যালকোহল এগুলো থেকেও দূরে থাকা, এই জিনিসগুলো তো রয়েছেই। মাসে একবার যদি নিজের বুকটাকে একটু চেক করে দেখে, দিস ইজ কোয়াইট ইম্পর্ট্যান্ট। আর যদি তাদের বয়স 35 হয়, তারা কিন্তু বছরে যে প্রান্তিকেই থাকুক না কেন, শহরে কিন্তু এসে বছরে বা 2 বছরে একবার হলেও একটা ম্যামোগ্রাম করাতে পারে, এটা সম্ভব। এবং এটার জন্য জাস্ট একটু ইফোর্ট, এবং এটা একটা পরিবারের যারা প্রধান থাকেন তাদেরও কিন্তু এই সহায়তার প্রয়োজন রয়েছে। একে বুঝতে হবে যে যদি তার পরিবারে একটা মেয়ের ব্রেস্ট ক্যান্সার হয়, সেটা শুধু তার লাইফটাকে কম্প্রোমাইজ করে দিচ্ছে না, ওই ফ্যামিলির সবাইকে নষ্ট করে দিতে পারে, এবং একটু বিরাট একটা অর্থনৈতিক ধাক্কা। এবং যদি এটা শুরুতে ধরা যায়, অল্প টাকাতেই ছোটোখাটো ম্যানেজমেন্টের মাধ্যমে ক্যান্সারটাকে সম্পূর্ণ নিরাময় করে দেওয়া যায়। আর যদি দেরিতে আসে, অনেক বেশি জীবনের ঝুঁকি, আর্থিক যে চাপটা পড়বে সেটা অনেক গুণ বেড়ে যাবে। এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের এখন চিন্তা করার সময় এসছে। যে কোনো শহরে হোক আর প্রান্তিক পর্যায়ে, সব জায়গাতেই কিন্তু এই ধাক্কাটা লাগছে। আর আনফর্চুনেটলি সরকারি পর্যায়ে আমাদের ব্রেস্ট ক্যান্সার কেন, যে কোনো ক্যান্সার ম্যানেজমেন্টে আমরা এখনও অতটা ইনভেস্টমেন্ট দিতে পারিনি ইন টার্মস অফ স্কিল্ড ওয়ার্কফোর্স, টেকনোলজি ট্রান্সফার, মডার্ন ম্যানেজমেন্টের যে ম্যানেজমেন্ট ফ্যাসিলিটিগুলো রয়েছে। আমরা বলছি আমাদের সব আছে, কিন্তু রিয়েলিটি ফিল্ডে যা দেখা যায় কিছু নাই। এই জিনিসগুলোর কথার এবং কাজের অমিলটাকে আমরা একটু মডিফাই করে যদি ডেভেলপ করতে পারি। ন্যাশনাল স্ক্রিনিং প্রজেক্টটা একেবারে প্রান্তিক পর্যায়ে নেওয়াটা আমি এই মুহূর্তে দেখছি ফিজিবল না। এটার মূলত দুটো কারণে, অর্থনৈতিক এবং আমাদের সেই স্টাফও, স্কিল স্টাফ ক্লিনিশিয়ানও নেই। কিন্তু আমরা অ্যাটলিস্ট শহরে যদি এটা শুরু করতে পারি,
এবং পরবর্তীতে আস্তে আস্তে টার্গেটেডভাবে প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে পারি, সেটা একটা গুড স্টার্ট হবে। এবং যে দেশের 0.65% জিডিপি হেলথ সেক্টর ইউজ করা হচ্ছে, সেই দেশে আসলে আমার মনে হয় না যে এনাফ ফান্ডিং ইউটিলাইজ করা যাবে একটা ক্যান্সার, একটা সাবজেক্টের জন্য স্ক্রিনিংটাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছানো কতটুকু সম্ভব হবে আমি এই মুহূর্তে খুব শিওর না। তবে ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের ভিশনটা থাকতে হবে। জি অবশ্যই, এবং আমরা জানি যে 8টি বিভাগীয় শহরে আলাদাভাবে ক্যান্সার হসপিটাল হচ্ছে বা এটা প্রজেক্টে আছে। নিশ্চয়ই ভবিষ্যতে হয়তো সে জায়গাগুলো তারা আসতে পারবেন, সেবাটি নিতে পারবেন। তার আগে আমি একটু জানতে চাই যে আসলে চিকিৎসার ব্যাপারে যে কথাটি আপনি বলছিলেন যে ব্রেস্ট ক্যান্সার মানেই হচ্ছে ব্রেস্ট কেটে ফেলে দেয়া, এই যে একটি ধারণা রয়েছে, এবং অনেকেই এই ধারণা থেকেও হয়তো চিকিৎসকের কাছে মানে গেলেই হয়তো এরকম একটা কিছু করবেন, এই ভয় থেকেও কিন্তু কিছু কিছু দেরি করে থাকেন, ভয় পান যে একটা তার জীবনেও কিন্তু সামাজিক একটা পরিবর্তন ঘটে যায় যখন এই ধরনের একটা অঙ্গহানি হয়। তো এই আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো কি কি, মানে আমরা আসলে বর্তমান পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা কি করছি বাংলাদেশে? আধুনিক বিশ্বে যে চিকিৎসাগুলো রয়েছে বাংলাদেশে 100% সম্পূর্ণ সেটা রয়েছে। মেবি আমরা সব জায়গায় সেটা দিতে পারছি না, কিন্তু অনেকগুলো জায়গায় হচ্ছে। আর টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে ইংল্যান্ডের ঠিক যেই যে চিকিৎসাগুলো অ্যাভেলেবল, আমি সেটা ইনশিওর করেছি ঢাকাতে বেশ কিছু বছর ধরে এটা সম্পূর্ণভাবে অ্যাভেলেবল। কিন্তু আমাদের বুঝতে হবে যে এই জিনিস আধুনিক চিকিৎসার মধ্যে কী বোঝায়। প্রাথমিক কনসেপ্ট যেটা রয়েছে ব্রেস্ট ক্যান্সার মানে ম্যাস্টেকটমি, ব্রেস্টটাকে সব ফেলে দিতে হবে, বগলের সব নোট ফেলে দিতে হবে, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং আমাদের ক্লিনিশিয়ান ভাই বোনদেরও আমি রিকোয়েস্ট করব যে এই কনসেপ্টগুলো পেশেন্টকে দেওয়া, যে ব্রেস্টটা ফেলে দিলে কোনো ঝুঁকি থাকবে না, অথবা ব্রেস্ট রেখে দিলে ডিজাস্টার হয়ে যাবে, ক্যান্সার ফিরত আসার ঝুঁকি অনেক বেশি ব্রেস্ট না ফেললে, এই কথাগুলো যে একেবারেই মিথ্যা, ভুল, সেটা বিভিন্ন বড় বড় পপুলেশন বেজে স্টাডি রিসার্চে প্রমাণিত হয়েছে, যেগুলো অনেকগুলো জায়গায় পাবলিশড হয়েছে। ব্রেস্ট ফেলে দিলে পেশেন্টগুলোর মর্টালিটি বা মৃত্যু হার বেশি হয়, তাদের ক্যান্সার ফেরত আসার ঝুঁকি বেশি, এবং অঙ্গহানির কারণে শারীরিক, মানসিক এবং দাম্পত্য জীবনের যে ক্ষতিকর প্রভাব সেটাকে আমরা কেউই মানে গুনছি না। এই তিনটা কারণে যদি সম্ভব হয় ব্রেস্টটাকে অবশ্যই রেখে শুধু ক্যান্সার সার্জারি, যেটাকে বলে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, এটা করা উচিত। আবার এটাও বলা হয় পেশেন্টকে আপনি কি চান, আপনি চাইলে ব্রেস্টটা ফেলে দিতে পারেন, নাহলে ব্রেস্টটাকে রেখেও আমরা করতে পারি। সম্পূর্ণ ভুল অ্যাপ্রোচ, কারণ এটা তো শপিং সেন্টার না। আমার রেসপন্সিবিলিটি থাকবে একটা পেশেন্টকে বোঝানো কোনটার ঝুঁকি বেশি হয়েছে, আমি কেন একজনকে চিকিৎসা দিচ্ছি বা আমি কেন চিকিৎসা নিব, যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি, স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। তাহলে এমন একটা সার্জারি, এমন একটা চিকিৎসা আমি কেন আমার পেশেন্টকে অফার করব তাদেরকে না জানিয়ে, প্রস অ্যান্ড কনস, যে কোনটা ভালো, কোনটা ক্ষতি, কোনটা জীবনের ঝুঁকি রয়েছে, এটা বলার পর না আমি পেশেন্টকে ইনফর্মড কনসেন্ট, যেটা থাকে সে আমাকে কনসেন্ট দিবে যে কোন দিকে সে যেতে চায়। সো পেশেন্ট সেন্টার কেয়ারের একটা ইম্পর্টেন্ট পার্টের এই অংশটা আমাদের ভুলে যাই, যে পেশেন্টকে আমাদের জানাতে হবে আগে। কিন্তু আমরা সেটা না করে সরাসরি শপিং সেন্টার স্টাইল বলি এই শার্ট কিনবেন না এই শাড়িটা কিনবেন, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এভরি পসিবল ইফোর্ট দিতে হবে যদি সম্ভব হয় ব্রেস্টটাকে রক্ষা করার। হ্যাঁ, অনেকগুলো ক্যান্সার অথবা ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যান্সার অথবা অনেক বড় ক্যান্সার, কিমো দিয়েও ছোটো হয়নি, ক্যান্সার ফিরত এসেছে ব্রেস্ট কনজার্ভিং সার্জারির পরে, যদি স্মল চান্স, এইসব ক্ষেত্রে পরবর্তীতে ব্রেস্ট ফেলতে হয়। কিন্তু নর্মালি স্মল ক্যান্সার অবশ্যই ব্রেস্ট ফেলা উচিত না, কারণ ব্রেস্টটাকে রেখে ক্যান্সার চিকিৎসা করলে তারা বেশি দিন বেঁচে থাকে, সুস্থ থাকে। ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করলে ক্যান্সার ফিরত আসার ঝুঁকি কম, এবং মানসিক, শারীরিক এবং দাম্পত্য জীবনের যে একটা জায়গাটিও আসলে সেটা রয়েছে, এটা কি আমাদের হাইলাইট করার সময় আসছে। ডক্টর ফরিদ, আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় ছিলাম, যে আসলে একটি লাম্প বা কোনো কিছু হওয়ার পর এফএনএসির মতো একটি পরীক্ষা ব্যাপকভাবে আসলে করা হচ্ছে দেশের একদম বলবো প্রান্তিক জায়গা থেকে শহর কেন্দ্রিক পর্যন্ত, এবং বলা হয় এটি ধরে নেওয়া হয় যে এটি বোধহয় প্রাথমিক একটি পরীক্ষা যেটি করে ধারণা করা হয় কি হচ্ছে। কিন্তু একই সঙ্গে এটিও সত্যি যে বর্তমানে এই পদ্ধতিটি আসলে অতটা ভ্যালিড নয়। সেক্ষেত্রে আমরা যেটা জেনেছি যে আমরা কোর বায়োপসি, সেটির গুরুত্ব অনেকখানি বেশি। আসলে এই ব্যাপারটিকে একটু সহজে বুঝিয়ে বলবেন, এবং একই সঙ্গে এটির মাধ্যমে আসলে কি কি উপকার আমরা আরও মানে ইনফরমেশন পেতে পারি কোর বায়োপসির মাধ্যমে? ডক্টর অমিত, আপনাকে ধন্যবাদ। ব্রেস্ট ডিজিজ বা ব্রেস্টের কোনো লাম্প বা চাকা, এটাকে ইভালুয়েট করার জন্য আজ থেকে 25-30 বছর আগে উন্নত বিশ্বে গাইডলাইন্সগুলো চেঞ্জ হয়ে গেছে। সেখানে বলা হচ্ছে কোর নিডল বায়োপসি, মানে একটা বড় সুই দিয়ে চামড়াটাকে অবশ করে বড় সুই দিয়ে সেই টিস্যুটা স্যাম্পলটা বের করে নেওয়া চাকা থেকে, যেটার মাধ্যমে আমরা সঠিক রোগ নির্ণয় এবং যদি খোদা না করে ক্যান্সার ডায়াগনোসিস হয় সেটার চারিত্রিক বিশ্লেষণ
যেটাকে আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলি, সেটা কোর বায়োপসির মাধ্যমে নেওয়া উচিত এবং সম্ভব। এবং পরবর্তীতে ওই ইনফরমেশনের মাধ্যমে আমরা জানতে পারবো কী করে পেশেন্টের আগে কেমোথেরাপি দিব নাকি কাকে আমরা আগে সার্জারি করব। এটা একমাত্র কোর বায়োপসি পরবর্তীতে ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মাধ্যমে আমাদের বিরাট একটা পিভটাল রোল বা ভূমিকা পালন করে। এখন ব্যাপারটা হচ্ছে যে এফএনএসসি যেটা আমাদের দেশে প্রায়শই হয়, ব্রেস্টে একটু চাকা পেলো স্ট্রেটও একটা এফএনএসসি, যেটা হচ্ছে ইঞ্জেকশন দেওয়ার যে চিকন সুই, সুইটা দিয়ে একটু খোঁচা করে একটু টিস্যুটা টেনে নিল, নিডলের ভিতরেই যতটুকু টিস্যু থাকলো ওটাই গ্লাস লাইডে স্প্রেড করে রেফারেন্সির রিপোর্টটা দিল। এতে দুটো জিনিস প্রবলেম, একটা হচ্ছে যে রং ডায়াগনোসিস, ভুল রোগ নির্ণয়, অথবা কপাল ভালো থাকলে যদি রোগ নির্ণয় হয়েও যায় সেটার সম্বন্ধে একটু আগে যেটা বললাম যে চারিত্রিক বিশ্লেষণ বা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, যেটা এফএনএসিতে জীবনেও জানা সম্ভব না। তখন তারা কি করছে, কোর বায়োপসি করছে। এতে অর্থনৈতিক লস, দেরি হয়ে যাচ্ছে চিকিৎসার, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথমে যেটা বলেছি যে ভুল ডায়াগনোসিস হয়, সেই ভুল ডায়াগনোসিসের কারণে পরে যে আনপ্ল্যান অপরিকল্পিত সার্জারি হচ্ছে, সেটার জের হিসাবে ব্রেস্ট ফেলে দিচ্ছে, রুগীর আয়ুটা কমায় দিচ্ছে। এভাবে যে আমরা রুগীদের ডেইলি বেসিসে ক্ষতি করে যাচ্ছি, এটা থেকে আমাদের সরে আসতে হবে। এবং কোর বায়োপসি কিন্তু দেশের প্রান্তিক পর্যায়ে এখন অ্যাভেলেবল হচ্ছে, এটাকে আমরা কেন নিব না? শুরুতেই কেন সঠিক রাইট ফুটিং, রাইট স্টার্টিং আমাদের সঠিক পদক্ষেপ আমরা কেন নিব না, এটা আমার বুঝে আসে না। একই সঙ্গে প্রসঙ্গক্রমে বলছি যে কেমোথেরাপি এবং রেডিওথেরাপির আসলে কোনো ভূমিকা বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কতখানি? বিশাল ভূমিকা রয়েছে। ইটস এ টিম ওয়ার্ক। ব্রেস্ট ক্যান্সার অনেক ক্ষেত্রে প্রথমেই সার্জারি করা লাগে, কারো কারো ক্ষেত্রে আগে কিমো, সেই ক্ষেত্রে আমরা একটা মার্কার ক্লিপ ইনজেক্ট করে দিই যাতে আমরা পরবর্তীতে আমাদের হেল্প করে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করা যদি টিউমারটা ছোটো হয়ে যায়। এবং পরবর্তীতে অনেকের ক্ষেত্রে রেডিওথেরাপি দিতে হয়। অনেকেই বলে ব্রেস্ট ফেলে দিলে রেডিওথেরাপি লাগবে না, ভুল ধারণা। কারণ বগলে যদি টিউমারটা যেয়ে থাকে বা নোট পজিটিভ হয়, ব্রেস্ট ফেলে দিলেও তখন চেস্ট রেডিওথেরাপি লাগবে। সুতরাং এটাও খুব ইম্পর্টেন্ট। এছাড়াও কিছু টার্গেট থেরাপিজ, ইমিউনোথেরাপিজ, এই জিনিসগুলো কিন্তু বাইরের দেশে যেগুলো রয়েছে, আমাদের ঢাকাতে বা বাংলাদেশে সেই একই মানের একই চিকিৎসা, একই ওষুধ এই দেশেও অ্যাভেলেবল। ইনফ্যাক্ট আমাদের দেশেও যেই সমস্ত ক্যান্সার ডাক্তারি হচ্ছে এগুলো বাইরে রপ্তানি হচ্ছে, এবং এদের মান কিন্তু আশেপাশের দেশের চেয়ে কোনো অংশে কম নয়। একই সঙ্গে প্রসঙ্গক্রমে জানতে চাই, যেহেতু আপনি অনকো সার্জারিতে কাজ করছেন, যে যদি কখনো ব্রেস্টের ফেলে দিতে হয়, ম্যাস্টেক্টমি করতে হয়, সেক্ষেত্রে রিকনস্ট্রাকটিভ ব্রেস্ট ইমপ্ল্যান্টের বা সার্জারির ভূমিকা কতখানি এবং এটা কখন করে থাকেন আপনারা? ধন্যবাদ। বিশাল ভূমিকা রয়েছে, যেটা আমি প্রাথমিকভাবে ডেইলি বেসিসে প্র্যাকটিস করছি, বিদেশেও করেছি, বাংলাদেশেও করছি। যে যদি দেখা গেলো ক্যান্সারটা অনেক স্প্রেড হয়ে আছে, অথবা মাইক্রোক্যালসিফিকেশন ম্যামোগ্রামে দেখা যাচ্ছে, বায়োপসি করে ডিসাইজ পাওয়া গেলো অনেক বড় এরিয়া, হয়তো সেটা ক্যান্সার হিসেবে হাতও ফিল করা যাচ্ছে না, অথবা ছোটো ছোটো 3-4টা ক্যান্সার রয়েছে, তখন আমরা ইজিলি গোটা ব্রেস্টটাকে সরিয়ে ফেলে নিপল স্কিন সবটুকু রেখে দিয়ে শুধু নিচে একটু কেটে পুরো টিস্যুটাকে বের করে ফেলে একটা ইমপ্লান্টের সাথে কিছু র্যাপিং ম্যাটেরিয়াল রয়েছে। ইনফ্যাক্ট আধুনিক যে পরিবর্তন যেটা এসছে, যে অনেক ক্ষেত্রে ইভেন ইংল্যান্ডেও আমরা শুধু ইমপ্লান্ট দিয়ে দিচ্ছি এবং আউটকাম একজাক্টলি সেম, তাতে কষ্ট কিছু কমে যাচ্ছে। কারণ একটা এডিএমের দাম প্রায় 5-7 লাখ টাকা, অনেক। আমরা যদি এসএলআর ডার্মার ম্যাট্রিক্স ইউজ না করে সিম্পলি একটা ইমপ্লান্টও দিয়ে দিই, চামড়া নিপল সবটুকু রেখে নিচে দিয়ে দিলাম, বাইরে থেকে কোনো বোঝার উপায় নাই যে তার ব্রেস্টে ফেলা হয়েছে, এগুলো গেল ইমিডিয়েট রিকনস্ট্রাকশন। এছাড়া লেভেল 1 লেভেল 2 অঙ্কোপ্লাস্টি কিছু রয়েছে যে ব্রেস্টটাকে রিশেপিং করে কিন্তু ব্রেস্টের মধ্যে কোনো ইমপ্লান্ট না দিয়েও ন্যাচারালি করা যায়। এছাড়া আশেপাশের টিস্যুটাকে ব্রেস্টে এনেও রিকনস্ট্রাক্ট করা যায়, দ্যাট উইল বি এ জয়েন্ট এফোর্ট উইথ দ্য প্লাস্টিক সার্জনস অ্যান্ড ব্রেস্ট সার্জনস। এটাও করা যেতে পারে যদি আমরা কমপ্লেক্স কিছু রিকনস্ট্রাকশনের কথা বলে থাকি। এছাড়া ইমপ্লান্টের কথা যেটা বললাম, এগুলো তো আমাদের দেশে হরদম ব্যবহৃত হচ্ছে এবং বিভিন্ন মানের ইমপ্লান্টও দেশে অ্যাভেলেবল, যেটা আমরা ইউরোপ আমেরিকাতে ইউজ করছি, দেশেও অ্যাভেলেবল। তবে যে পেশেন্টের রেডিওথেরাপি লাগবে আমরা ধরেই নেই, তাদেরকে আমরা ইমিডিয়েট বা তাৎক্ষণিকভাবে রিকনস্ট্রাকশন করি না, কারণ রেডিওথেরাপিতে এই রিকনস্ট্রাকশনের একটা বিরাট একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, কসমেটিক আউটকামটা খুব খারাপ হয়। এই জন্য নিয়ম হচ্ছে যে রেডিওথেরাপি দিলে 1 বছর অপেক্ষা করে তারপরে দেন উই গো ব্যাক টু ডু দিস রিকনস্ট্রাকশন। একদম। আরেকটি প্রসঙ্গক্রমে আসতে চাই যে সাধারণত অনেকেই যারা অ্যাফ্লুয়েন্ট সোসাইটি বা রয়েছেন, ব্রেস্ট ক্যান্সার বা এই ধরনের কোনো কিছু ডিটেক্ট হওয়ার সঙ্গে সঙ্গেই বাইরে চলে যাওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে থাকে। এখন অনেক মধ্যবিত্তের মধ্যেও সেই প্রবণতা রয়েছে যে
পার্শ্ববর্তী দেশ বা আরও যদি যাদের সামর্থ্য অনুযায়ী যে দেশগুলোতে যাওয়ার, এর প্রবণতাটি আসলে কেন, এবং এটিকে আসলে মানে স্বাভাবিক, আমরা বলেছেন যে আমাদের দেশের সকল ধরনের চিকিৎসা এই বর্তমানে রয়েছে, তাহলে এই আস্থার সংকটটি কেন? ধন্যবাদ। মুক্ত অর্থনীতি বাজারে কেউ যদি চায় বিদেশে যেতেই পারে, এটা তো আমরা ঠেকাতে পারবো না। এখানে আমাদেরও কিছু ব্যর্থতা রয়েছে, যেটা আমি দুদেশে ইংল্যান্ড এবং বাংলাদেশে কাজ করার পর দেখেছি যে আমাদের ডক্টরদের মধ্যে একটা কমিউনিকেশন স্কিলের গ্যাপ রয়েছে। আমরা ঠিকমতো কথা বলি না, তাদেরকে সঠিকভাবে সমস্যাটা এবং ম্যানেজমেন্ট প্ল্যানটা ঠিকমতো বলতে পারি না, এটা একটা কারণ। তারা হতাশ হয়ে বা 4-5 জন ডক্টরকে দেখালো, 4-5 জন 4-5টা কথা বলে দিল, এটা একটা কারণে তার হতাশে চলে যাচ্ছে। আর কিছু আছে, কিছু পারিবারিক একটা রয়েছে যে অর্থনৈতিক, যে এটা একটা শো অফের ব্যাপারে চলে গেল, এবং একটা কমন ধারণা যে বাংলাদেশে কোনো চিকিৎসা নাই। যে দেশে আপনি ইংল্যান্ডের ইকুয়ালি স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের দেশেই পাচ্ছেন, আপনি কেন একটা তৃতীয় বিশ্বের দেশে, আশেপাশের দেশে যে চিকিৎসা নেবেন, সেটা তো আমারও বুঝে আসে না। এটা হতে পারে তারা এটা জানেও না যে এই দেশে আধুনিক চিকিৎসাটা সত্যি সত্যি অ্যাভেলেবল রয়েছে, এটা একটা ফ্যাক্টর। আর এটাও সত্যি কথা, বাইরের দেশেও যে ভালো চিকিৎসা হয় না তা কিন্তু না। কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি অন্তত ডেইলি বেসিসে 2 থেকে 3টা পেশেন্ট পাচ্ছি যারা আশেপাশের দেশ থেকে সার্জিক্যাল ট্রিটমেন্ট, রং সার্জিক্যাল ট্রিটমেন্ট ওর আননেসেসারি এক্সট্রা এডিশনাল সার্জিক্যাল ট্রিটমেন্ট, যেটা প্রয়োজন ছিল না, যেটাকে আমরা বলি মশা মারতে কামান দাগানো সার্জারি, এটা করে আসছে এবং তার মনে করছে যে বিশাল কিছু ভালো। তারপর পরবর্তী যে কমপ্লিকেশনগুলো, কারো হচ্ছে ব্রেস্টটা গলে পচে পড়ে যাচ্ছে, এগুলো তখন তো মানুষের কাছে যায় না, এরা আসে আমার কাছে, এবং এগুলো ম্যানেজ করতে করতে ইনফ্যাক্ট আমি অনেকটা ফেড আপ হয়ে যাচ্ছি। তো ভালো খারাপ সব দেশে আছে, এটা বুঝতে হবে। সেটি সেই জায়গাটিকে আসলে বেছে নিতে হবে, চিনে নিতে হবে। একই সঙ্গে আমরা আরেকটি যেটা কথা বলছিলাম যে আমাদের আজকে যে বিষয়টি ছিল যে এখনই সতর্ক হওয়ার সময়, আসলে এই সতর্কতা মানে কি কি, মানে একদম টেক হোম মেসেজগুলো কি রয়েছে যেটা আমরা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আমরা মানব? জি স্যার। থ্যাংক ইউ সো মাচ ডক্টর অমিত। এখনই আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন, নাইলে এই যে মহামারীর মতো এপিডেমিক স্টাইলে ছড়িয়ে যাচ্ছে ক্যান্সার, এর ছোবল থেকে, ক্যান্সারের ছোবল থেকে আমরা কিন্তু বাঁচতে পারবো না। ব্রেস্ট ক্যান্সার মানে যে মরে যাচ্ছে তা কিন্তু না। সঠিক সময়ে প্রাথমিক পর্যায়ে রোগটা নির্ণয় করতে পারলে 100 জনের মধ্যে আপ টু 98 ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং 35 থেকে অবশ্যই বছরে একবার হলেও ম্যামোগ্রাফিক স্ক্রিনিংয়ের প্রয়োজন রয়েছে। একদম। এবং ব্রেস্টের যদি কোনো ধরনের, যাদের বয়স যে কোনো বয়সে হতে পারে সমস্যা, কোনো ধরনের আকৃতিগত পরিবর্তন, চাকা বা নিপুলতে পানি পড়া বা যে কোনো ধরনের সমস্যা যেগুলো আগে ছিল না, অবশ্যই একজন ব্রেস্ট সার্জন অথবা জেনারেল সার্জন উইথ স্পেশাল ইন্টারেস্ট ইন ব্রেস্ট ডিজিজ দেখানো উচিত। এছাড়া লাইফস্টাইল মডিফিকেশন, যেটা 32-এর নিচে আগে বাচ্চা নেওয়া, ব্রেস্ট ফিডিং করানো, স্মোকিং না করা, অ্যালকোহল থেকে দূরে থাকা, এক্সারসাইজ করা, যেটা মুটিয়ে যাওয়া। কারণ যে 83% ব্রেস্ট ক্যান্সার কিন্তু হরমোন থেকে হচ্ছে, ইস্ট্রোজেনের সাথে রিলেশন রয়েছে। গ্রামেগঞ্জে মুরগির মতো জন্ম নিয়ন্ত্রণের বড়ি বিলিয়ে দেওয়া হচ্ছে। এটা থেকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, বয়স মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে মুটিয়ে যাওয়ার কারণে চর্বির কোষ থেকে যে ইস্ট্রোজেন হরমোন বেরোচ্ছে, সেটা যদি আমরা রিডিউস করতে পারি, তাহলে কিন্তু ক্যান্সার ঝুঁকি অনেকটাই। এই সতর্ক বার্তাগুলো আসলেই ছড়িয়ে দেওয়া প্রয়োজন, এবং আশা করছি যে এই অনুষ্ঠানের মাধ্যমে সেটি অবশ্যই ছড়িয়ে পড়বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একেবারেই শেষ পর্যায়ে ব্রেস্ট ক্যান্সারের সচেতনতা নিয়ে এবং সতর্ক হওয়ার এখনই সময়, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। সত্যিকার অর্থে যে তথ্যগুলো আমরা আজকে আমাদের অতিথির কাছ থেকে পেলাম, আশা করছি সেটি আমাদেরকে ভবিষ্যতে আমাদের ব্রেস্ট ক্যান্সার থেকে আমাদেরকে সচেতন করবে এবং প্রতিরোধে অনেকটাই সহায়তা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।